অসংখ্য রোগী আছেন যারা দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায়, লিভার সিরোসিস বা নানা ধরনের অসংক্রামক রোগ বা দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। তাদের জীবনেও রোজা আসে। তারা আসলে রোজা রাখতে পারবেন কি পারবেন না, বা কিভাবে তারা সুস্থ থাকবেন, কি ধরনের নিয়মকানুন মানবেন, এই নানা বিষয়ে আমরা কথা বলবো। এখন টেলিভিশনের যে মাসব্যাপী প্রোগ্রাম রমজানের স্বাস্থ্য, আজকের বিষয়ে আমরা দিয়েছি রোজায় স্বাস্থ্য ঝুঁকি ও করণীয়। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন স্বনামধন্য অতিথি, ডাক্তার মোহাম্মদ মতিউর ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যারের পরিচয়, উনি কনসালটেন্ট, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, আজগর আলী হাসপাতাল। একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এই মাসব্যাপী অনুষ্ঠানটি সহযোগিতা করছে আজগর আলী হাসপাতাল। আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে এরকম কত ধরনের রোগে মানুষ ভুগে থাকে বা তাদের জীবনে যে আসলে রোজা চলে আসে। আসলে ক্রনিক ইলনেসের পেশেন্টদের তো জীবন যেমন চলে, সাথে তো রোজাও আসবে, বিভিন্ন ইভেন্ট আসে। তো আমরা কয়েক ধরনের রোগীদের বেশি আমরা পাই, যেমন শ্বাসের কিছু রোগী থাকে, লিভার ডিজিজ থাকে, কিডনি ডিজিজ এবং হার্টের ডিজিজ। মোদ্দা কথা লিভার রিলেটেড, কিডনি রিলেটেড এবং হার্ট রিলেটেড এরকম আমরা ক্রনিক পেশেন্ট প্রচুর থাকে, যারা ক্রনিক কম্পালসারির অবস্থা থাকে। তারা আসলে জীবনযাত্রার সাথে রোজা কীভাবে রাখতে পারে, অনেকেই পারে, সেটা নিয়ে আমরা আসলে আলোচনা আসবো। আচ্ছা, কিন্তু মানে এদের মধ্যে কারা বেশি ঝুঁকিতে থাকে, বা এমন কি হয় যে হঠাৎ করে রোজাও রাখছে, রোজা একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে তাদেরকে অসুস্থ করে দেওয়ার জন্য আরও বেশি মাত্রায়, এমন হয় কিনা? জি জি, মানে ক্রনিক পেশেন্টদের ক্ষেত্রে আমরা দুটো জিনিসের খেয়াল রাখতে বলি, যে রোগটা নিয়ন্ত্রণে আছে কিনা আর ওভারঅল তার হেলথ স্ট্যাটাস কী। যে কোনো রোগ, হৃদরোগ বলেন, ডায়াবেটিস রোগ বলেন, রোগটা যদি নিয়ন্ত্রণে থাকে এবং সে যদি ওভারঅলি যদি অত সিক না হয়, সাধারণত আপনার রোজা রাখা যায়। এখন ধরুন কোনো একটা রোগী গত বছরও তার ডায়াবেটিস ছিল, গত বছরও কিডনি ডিজিজ ছিল এবং গত বছর রোজা রেখেছেন এবং এই নতুন এক বছরে তার তেমন একটা হেলথ রিলেটেড ইলনেস আসেনি, তিনি সাধারণত রোজা রাখতে পারার কথা। তবে যদি তার দেখা যায় যে নিয়মিত চেক আপটা যেন মিস না হয়, কারণ ধরুন আমাদের যদি ডায়াবেটিসের রোগীদেরকে যেমন প্রতি 2 মাস পর বা 3 মাস পর একটা ফলো আপ থাকে, সেই ফলো আপটা যেন রমজানের আগে হয়ে যায়। আচ্ছা, কিন্তু এই যে পরীক্ষা নিরীক্ষার যে কথা, চিকিৎসকরা সবসময় একটা সাধারণ মানুষকেও বলে যে আপনার বয়স 30 বা 40 হয়েছে, আপনি একবার পরীক্ষা নিরীক্ষা করুন। কিন্তু কাদের জন্য রোজা শুরুর আগেই একবার চেক আপ করা প্রয়োজন, আবার একজন সাধারণ মানুষও চাইলে করতে পারে কিনা? মানে আমরা আসলে সাধারণত একজন সুস্থ মানুষের ক্ষেত্রে আমরা সাধারণত এটা বলি না, তবুও প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যদি কোনো একটা রোগী যে আগে থেকে, বিশেষ করে যেমন লিভার ডিজিজ বা কিডনি ডিজিজ এরকম যদি থাকে, তাদের আসলে বেটার যে রোজার আগে একটা চেক আপ করে নিয়ে আসা। আর যদি একটা হেলদি পেশেন্ট থাকে, হেলদি পার্সন যিনি, আসলে 40-এর আগে খুব একটা প্রয়োজন নেই। তবে বিভিন্ন দেশে এবং আমাদের দেশেও এখন মানে আমরা রেকমেন্ড করি 40-এর পরে, অথবা যদি কোনো ডিজিজ আমরা জানি নোন, তাহলে আসলে রোজার আগে চেক আপ করে নেওয়াটা ভালো, বিকজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। রোজায় দীর্ঘস্থায়ী রোগের রোগীদের আসলে খাবার বা পানীয় নির্বাচনের ক্ষেত্রে বা খাবার বা পানীয় গ্রহণের ক্ষেত্রে কতটা সতর্কতা প্রয়োজন? আচ্ছা, প্রত্যেকটা রোগেরই তো কিছু কিছু খাবারের পরিমাণ এবং গুণগত মানের একটা অ্যাডভাইস থাকে, যে আপনি এই খাবারটা এতটুকু পরিমাণ খেতে পারবেন না, বা এতটুকু এই পানি এটুকু খেতে পারবেন না। আমরা বলি কি যে রোজার সময় খাবারের টাইমিং চেঞ্জ হবে, সময়টা খাবার গ্রহণের সময়, কিন্তু অ্যামাউন্ট এবং কোয়ালিটি একই থাকবে। ধরুন কোনো একটা পেশেন্টকে আমরা বলতে পারছি, কিডনি ডিজিজের পেশেন্টদের কারণ পটাশিয়াম রিচ ফুড একটা নির্দিষ্ট সময়, ধরুন কলা হয়তো সারাদিনে একটা খেতে বলবো তাকে, তিনি সিদ্ধান্ত নেবেন তিনি সেটা সেহরিতে খাবেন না ইফতারে খাবেন। আচ্ছা, কিন্তু একটা কলাই খাবেন। আচ্ছা, আবার পানি কাউকে আমরা বেশি খেতে বলতে পারি, কাউকে কম খেতে বলতে পারি। ওইটুকু পরিমাণ পানি তিনি সেহরি থেকে ইফতার পর্যন্ত খাবেন, মানে এরকম আর কি। মানে পানির ব্যাপারে যেমন বলা হয় যে 2-4-2 এরকম একটা কথা বলা হয় আর কি, মানে এটি আইডিয়াল কিনা বা আসলে মানে এটা হচ্ছে কি, এটাকে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি। আচ্ছা, আমাদের পানির ক্ষেত্রে ডিহাইড্রেশন অনেক সময় কিছু কিছু রোগকে বাড়িয়ে দেয়, যেমন লিভার ডিজিজ এবং কিডনি ডিজিজের ক্ষেত্রে ডিহাইড্রেশন রোগের প্রবণতা বাড়ায়। তো ডিহাইড্রেশনের ঝুঁকি কমানোর জন্য কিছু আমরা প্রি প্ল্যান্ড অ্যাকশন নিতে পারি। যেমন যেই পেশেন্টটাকে আমি রিহাইড্রেটেড থাকা উচিত, আমরা বিঞ্জ ড্রিঙ্কিংটা অ্যাভয়েড করতে বলি। মনে করি ইফতারের সময় প্রচুর পানি খেলাম, তার মানে আমি যে হাইড্রেটেড হব তা কিন্তু না। আপনি ইফতারের সময় 1 গ্লাস খেলেন, তারপরে সেই পর্যন্ত অল্প অল্প করে পানি খেতে হবে, তাহলে আপনার ডিহাইড্রেশন ভালো হবে। এটা কাদের ক্ষেত্রে? এটা কিডনি ডিজিজের ক্ষেত্রে, যাদেরকে পানি খাওয়ার সমস্যা নেই। কিডনি ডিজিজে একটা সময় পানি মোটামুটি ওয়েল হাইড্রেটেড থাকতে বলা হয়। অ্যাডভান্স ডিজিজের ক্ষেত্রে পানি কম খেতে বলে। তো ওই যখন পানি কম খাওয়ার স্টেজে চলে যায়, তখন প্রায় সময় রোজা রাখা যায় না। লিভার ডিজিজের ক্ষেত্রেও সেম আর কি।
অ্যাডভান্স না হলে পানির পরিমাণ তখন আমরা সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত একটা নির্দিষ্ট ইয়েতে পাবো। রোজা থাকা অবস্থায় তিনি যেই রোগে আক্রান্ত, রোজা না থাকলেও সেই অবস্থায় আক্রান্ত। ডায়াবেটিস রোগী যখন ইফতার করতে যাবেন, ওনার মনে রাখা উচিত উনি রোজাদার হলো ডায়াবেটিক রোজাদার, সুতরাং সেটা খেয়াল রেখে খেলেই হবে। আর অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার ব্যবহারে কোনো অসুবিধা আছে? যদিও এটা ইসলাম সংক্রান্ত বিষয়, কিন্তু আপনারা যতটুকু জানেন। অফকোর্স, মানে পৃথিবীর বড় বড় মানে মুফতিদের কাছ থেকে অলরেডি ভার্ডিক্ট নেওয়া হয়েছে আপনার ডায়াবেটিসের ক্ষেত্রে ইনসুলিন নেওয়া এবং অ্যাজমা রোগীদের ক্ষেত্রে ইনহেলার নেওয়ার জন্য রোজা ভাঙবে না, এটা এখনকার কনসেনসাস। এখন কথা আছে কি যে ধরুন আপনার মানে এটাকে আসলে আপনার মডিফিকেশনের জন্য যেটা করা লাগে সেটাকে আমরা মানে প্রি হেলথ চেক আপে মডিফিকেশন করে নেওয়া যেতে পারে আর কি। কিন্তু রোজার যেহেতু অনেক উপকারিতার কথা আসলে বলা হয়, এটা তো কোরআন অনেক আগেই বলেছে, বিজ্ঞান এগুলোর প্রমাণ পাচ্ছে অনেক ক্ষেত্রে। দীর্ঘমেয়াদী রোগের ক্ষেত্রে মানে রোজা কাদেরকে আসলে উপকার করে থাকে? আসলে এটা তো একটা প্র্যাকটিস আমাদের। ধরুন প্রথম কথা হচ্ছে কি জানেন, যে আমরা কিছু কিছু রোগী যেমন রেসপিরেটরি ডিজিজের, যে ক্রনিক রেসপিরেটরি ডিজিজের রোগীদেরকে আমরা ব্যায়াম করতে বলি। ব্যায়াম করলে হয় কি, তিনি যখন ব্যায়াম করে দেখেন আমি ব্যায়ামটা পারছি, তখন মেন্টালি সে বুস্টার হয়। মানসিকভাবে একটা রোগীকে ভালো রাখা আমাদের একটা বড় কাজ। কোনো একজন অসুস্থ রোগী যদি তিনি রোজা পর্যন্ত রাখতে পারেন, তাহলে কিন্তু আমরা তাকে সে কিন্তু মেন্টালি বুস্টার হবে। এটা একটা বিরাট। আচ্ছা, একটা ছোট উদাহরণ দিই। জি, আমরা এই উদাহরণটা একটা ছোট বিরতি নিয়ে তারপরে শুনছি, আমরা ফিরছি কিছুক্ষণ পরেই। জি। বিরতির আগে আপনি একটি উদাহরণ টানতে চাচ্ছিলেন, যদি আমাদের বলেন। আচ্ছা, ধরুন একটা প্রশ্ন আপনারা প্রায় করতে পারেন যে বয়স্ক রোগীদের ক্ষেত্রে কারা রোজা রাখতে চেষ্টা করতে পারে। আমরা বলি কি ডেইলি অ্যাক্টিভিটি একটা রোগী করতে পারে কিনা। ডেইলি অ্যাক্টিভিটি মনে করেন যে নিজের খাবার নিজে খেতে পারতেছে কিনা, সে নিজের বাথরুমে নিজে যেতে পারতেছে না, তার এই পার্সোনাল কেয়ারগুলো সে নিতে পারছে কিনা। যদি সে পার্সোনাল কেয়ার নেওয়া পর্যন্ত হেলদি থাকে, সাধারণত সে রোজা রাখতে পারার কথা। আচ্ছা। এবং এই রোগী যদি আমাদের রোজা রাখতে চায়, আমরা চেষ্টা করবো তাদের উদ্বুদ্ধ করার। বিকজ তিনি যদি রোজা রাখতে পারেন তাহলে মেন্টালি সে খুবই হ্যাপি থাকবে বটেই, এবং তখন তার দেখা যাবে অসুস্থতাটা আরো উন্নতির দিকে যাবে। কারণ অনেক তো আপনি অসুস্থ মানুষ, আপনি না বললেও তো রোজা রাখতে চাই, ও মনে করে যে মানে সেখানে একটা স্পিরিচুয়াল ফিলিংসও তার আছে, সে মনে করে যে এটা আমার রোগের কিওরের জন্য এটা কাজ করতে পারে আর কি। একটা তবে আছে এখানে। তবেটা হচ্ছে কি যে বয়স্ক তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে তার দিকে। যেমন দুপুরের দিকে ডিহাইড্রেশনের কারণে তার পোস্টারাল হাইপোটেনশন যে দাঁড়িয়ে বসা থেকে দাঁড়াতে গেলে মাথা ঘুরে পড়ে যেতে পারে। আচ্ছা, এটা 60-এর উপরের কথা বলছেন? হ্যাঁ, 60-এর উপর, 65-র উপরে, আমরা 65-এর উপরে। আচ্ছা, বা কিছু রোগী আছে তার 60-এর উপরে হলেও হতে পারে। তো বাড়ির যে অন্যান্য সদস্যরা একটু নজর রাখতে হবে তিনি কি পড়ে যাচ্ছেন কিনা, এরকম একটা ফল প্রিভেনশনের জন্য কিছু অ্যাকশন আছে সেগুলো। আরেকটা সে ঝিমিয়ে যাচ্ছেন কিনা। আচ্ছা, বয়স্ক রোগী একটু, ওনার বয়স্ক রোগীরা যে কোনো কিছুতেই তাদের মানে রোগের সিমটম ঝিমিয়ে যায়, কিছু বলে না, চুপচাপ। তখন সুগার কমে গেল কিনা, মানে এটা অবশ্যই খেয়াল রাখা। একটু খেয়াল রাখলে সাধারণত বেশিরভাগ রোগী এটা পেরে যায় আর কি। আপনি যেহেতু ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ, আমরা ধরেই নিই যে যারা আইসিইউতে আছে তারা রোজা রাখে না বা সেই পরিস্থিতিতে থাকে না বা মুমূর্ষু অবস্থায় থাকে, কিন্তু এমন সিনারিও কি দেখেন যারা রিকভার করছে কিন্তু তখনও আইসিইউতে আছে, রোজা রাখছে, বা তাদের ব্যাপারে আসলে গল্পটা কীরকম? আসলে মানে রোজা রাখা বা যে কোনো ইবাদত বা যে কোনো করছে, মানে এটা হচ্ছে পেশেন্ট ইন্ডিভিজুয়ালাইজড অ্যাকচুয়ালি। ওই পেশেন্ট রোজা রাখতে পারবেন কি পারবেন না, তার রোগটা কি তার উপরে অনেকটা ডিপেন্ড করে। এখন যদি ফুড হ্যাবিটের চেঞ্জ করে ফ্লুইড এটা করেও যদি তার হেলথের উপর সমস্যা না পড়ে, তাহলে অনেক রোগী কিন্তু ইভেন আপনার ওয়ার্ডে বসেও কিন্তু রোজা রাখতে পারেন। ধরুন একটা পেশেন্টের হয়তো কোনো একটা রিসেন্ট সার্জারি হয়েছে, সেটা ফলো আপের জন্য আছে, বা সে হয়তো অন্যান্য তার মানে গাট ইজ ওয়ার্কিং ভালো আছে, তার ক্ষেত্রে হয়তো আমরা অনেক সময় প্র্যাকটিস চেঞ্জ করতে পারি। তবে সাধারণত অ্যাকিউট ইলনেসের ক্ষেত্রে আমরা রোজা রাখার ব্যাপারটা আমরা মানে প্রায় সময়ই আমরা বলি যে এটাকে পরে আপনারা করে নেবেন, কারণ ইসলামের নিয়মটা আছে যে আপনি অনেক অসুস্থতা থাকলে সেটা পরে করা যাবে। কিন্তু সাধারণত আইসিইউতে যারা থাকেন, যে অবস্থাতে থাকেন, রোজার প্রশ্নটা আসলে আসে না আর কি। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে খাবার দাবার নিয়ে যেহেতু আমাদের একটা বিভ্রান্তি আছে, এই দীর্ঘমেয়াদী রোগীদের ক্ষেত্রে খাবার নির্বাচনটা, বিশেষ করে ভাজা পোড়া বা মানে এই জায়গাতে আসলে কতটা সতর্কতা প্রয়োজন? আচ্ছা, এই সতর্কতা শব্দটাই আমি উচ্চারণ করব। আসলে দেখুন, অনেকে আমরা হজমের প্রবলেম থাকে অনেকে,
তো আমরা কিন্তু নর্মাল রোজা ছাড়া অন্য সময় কিন্তু খেতে গেলে শিওর হই কী খাবার খাচ্ছি, কিন্তু রোজার সময় আমরা ইফতারের সময় সেহরির সময় আমরা সব ভুলে যাই, কালার টেক্সচার সব কিছুতে আমরা কী খাচ্ছি সেটা জানি না। আমার একটা কথা হচ্ছে যে আপনি যেই রোগে আপনি সচেতন হন কী খাচ্ছেন। আপনার এই মিক্সচার যে মুড়িটা মাখানো হলো এর মধ্যে কী কী দেওয়া আছে, যদি কেউ চিংড়ি মাছে অ্যালার্জি থাকে সে চিংড়ি মাছে অ্যালার্জিটা মাখবেন না, এরকম করে ওই সচেতনতা হলেই কনসিয়াসলি অ্যাভয়েড করা যেতে পারে। আর ধরুন কিছু রোগী যেমন ওই যে কিডনি রোগীদের পটাশিয়াম রিচ ডায়েট, অথবা ধরেন আপনার কিছু হৃদরোগের পেশেন্টদের আমরা মানে লিপিড জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে বলি, সেগুলো একটা অ্যাভয়েড করতে পারার কথা। ও আরেকটা কথা বলি, যাদের হৃদরোগের রোগী যাদের হার্টের মানে ওয়ার্কলোড একটু ক্যাপাসিটি কম, তাদের কারণ বিঞ্জ ইটিং হঠাৎ করে অনেক খাওয়াটাকে প্রিভেন্ট করতে পারি, কারণ বিঞ্জ ইটিংও হার্টের উপর চাপ ফেলে। তো ইফতার বা সেহরি যেটাই হোক না কেন আমরা অল্প অল্প করে বারে বারে খেতে পারি। হয়তো অন্যান্য আপনার সুস্থ কলিগরা দেখবেন যে বা এরা দেখবেন যে অনেকে বলে কি আমি দুবেলা খাই, সেহরি আর ইফতারে খাই, বাকি খাই না, কিন্তু ওনাদের ক্ষেত্রে সেটা সম্ভব না। তাদের রাতের খাবার খেতে হবে, কোনো মিল মিস করা যাবে না, সবসময় অল্প অল্প করে খেতে হবে। সাধারণ মানুষরা যেটি করছেন সেটিও কোনো ভালো পদ্ধতি না আর কি, সেটা না, কিন্তু তারা হয়তো সুস্থ বলে রক্ষা পেয়ে যাচ্ছেন, কিন্তু কোনো মিল মিস করা উচিত না, অল্প অল্প করে খাওয়া উচিত সবচেয়ে ভালো। আচ্ছা, দীর্ঘমেয়াদী রোগীদের ক্ষেত্রে আরেকটি বিষয় দেখবেন যে অনেকে সেহরি করার অভ্যাস কম, যে না একবারই রাতের বেলায় খেলাম ঘুমিয়ে, এটি তো তাদের জন্য অনেক বড় দুর্ঘটনার কারণ হতে পারে। বা জীবনধারায় পরিবর্তন, যে কথাটা আমরা খুব সুন্দর শব্দ আমরা বারবার বলি, মানে এই পরিবর্তনের সাথে মানে রমজানটাকে আসলে 24 ঘন্টা আসলে কিভাবে ফলো আপে রাখা উচিত ওই ব্যক্তির নিজেরই? মানে প্রত্যেকটা ডিজিজেরই আপনার কিছু ফলো আপ থাকে, ধরুন যে, এবং সেগুলোর কিছু রিস্ক ফ্যাক্টর থাকে। যেমন ধরুন ডায়াবেটিস যে ইনসুলিন নিচ্ছে তার হাইপোগ্লাইসেমিয়ার কথা চিন্তা করতে হবে। তারপর যে কিডনি মানে হার্টের রোগী আছে তার মানে ইয়ের কথা, ওষুধের ফ্রিকোয়েন্সি কথা, মানে আমরা যদি 24 আওয়ার্স যে আমরা অ্যাক্টিভিটিস আগে করতাম, যে ওষুধগুলো যে আমরা খেতাম সেটাকে যদি আমরা চেঞ্জ করে খাই টাইমিংয়ের সাথে মিলিয়ে, ইনসুলিন যেভাবে নিতাম সেটা টাইমিংয়ের সাথে মিলিয়ে যদি নেই, এবং যেই পরিমাণ খাবার যেতে খেতাম সেই পরিমাণটা যদি আমরা ভাগ ভাগ করে নেই, এবং সেহরি এবং ইফতার যদি নিয়মিত ঠিক মতন করি, তাহলে আসলে সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার মতিউল ইসলাম, আপনি এমন একটি হাসপাতালে কাজ করেন যেটি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞরা অনেক বেশি মাত্রায়, এবং আইসিইউটা আপনারা দেখাশোনা করেন। যেহেতু আপনি আইসিইউতে দায়িত্ব পালন করেন, আপনার আইসিইউ সক্ষমতা বা ধারণ ক্ষমতা বা এটি কোন দিক থেকে অন্যান্য হাসপাতালের থেকে আপনি আপনার আইসিইউকে আলাদা করবেন? আসলে মানে প্রথম কথা হচ্ছে কি যে মানে একটা টার্সিয়ারি কেয়ার হসপিটাল হিসেবে আজগর আলী হসপিটালের আইসিইউ থেকে, মানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট থেকে আমরা আসলে মানে বিশ্বমানের স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য আন্তরিকভাবে বদ্ধপরিকর। এখন এইখানে কয়েকটা সেক্টরে আমরা সেন্টার অফ এক্সিলেন্সের দিকে কিছুটা এগিয়েছি। যেমন ধরুন আপনার কিডনি রোগীদের জন্য আইসিইউতে যারা ভর্তি থাকে তাদের যে ডায়ালিসিস সেবার জন্য সর্বোচ্চ মানে যে সেবাটা সিআরআরটি, কন্টিনিউয়াস রেনাল ডিসপেন্স থেরাপি, সেটা ওয়ার্ল্ডের বেস্ট ট্রিটমেন্ট, সেটা আমাদের এখানে আছে। তারপরে ধরুন রোগ নির্ণয় করার জন্য ধরুন সেপটিক পেশেন্ট, যাদের ইনফেক্টেড পেশেন্ট, তাদের আমরা তো জানি যে ব্লাড কালচার বা কোনো একটা কালচার করলে সে কালচার রিপোর্ট 3 দিন বা 4 দিন, 3 থেকে 5 দিন সময় লাগে। তো এইখানে আমরা যেই আপনাদের আইসিইউতে মলিকুলার বেস জেনেটিক বেস অ্যানালাইসিস ট্রিটমেন্ট যেটা টেস্ট যেটা করি, সেটা দেখা যাচ্ছে 1 থেকে 2 ঘন্টার মধ্যেই আপনার কি জীবাণু দিয়ে আক্রান্ত হচ্ছে এবং রেজিস্ট্যান্ট প্যাটার্নটা কী, এর ফলে আমরা খুব দ্রুতই মানে মূল ট্রিটমেন্টে চলে যেতে পারি। তাহলে এই ধরেন এগুলোতে আমরা বেশ মানে এটাকে কাটিং এজ টেকনোলজি ওয়ার্ল্ডের যেই সেগুলো বাংলাদেশের কয়েকটা মাত্র হাসপাতালে আছে, সিআরআরটি এবং এই যে মাল্টিপ্লেক্স পিসিআর বায়োফায়ার, যেটা আমাদের এখানে বাংলাদেশে প্রায় প্রথম আমাদের এখানে আছে আর কি। এগুলো দিকে আমরা খুবই অ্যাডভান্স। আর তাছাড়া হচ্ছে আমরা একটা জায়গায় কম্প্রোমাইজ করি না, যেটা জনশক্তিকে প্রশিক্ষণ দেয়া এবং জনশক্তির সংখ্যা, পেশেন্টের ডক্টর রেশিও এবং পেশেন্ট নার্স রেশিও এবং পেশেন্ট রেসপিরেটরি থেরাপিস্ট রেশিও,
রেসপিরেটরি থেরাপিস্ট একটা আলাদা একটা টেকনিক্যাল হ্যান্ড, যেটার আমরা নামই শুনি না, যেটা কোনো আসলে ICU-তে অনেক আইসিইউতেই নেই, যেটা আমাদের আইসিইউ শুরু অল্প কয়েকটা আইসিইউ বাংলাদেশে আছে, সেখানে আজগলি হসপিটালও আছে। তো এই ম্যান পাওয়ার এবং অ্যাডভান্স টেকনোলজি দিয়ে আমরা আসলে চেষ্টা করছি ওয়ার্ল্ড ক্লাসে ওঠার আর কি। এবং আপনাদের এখানে ইনফেকশন হয় কি হয় না এটার একটা মনিটরিং আপনারা করেন কিনা? অফকোর্স মানে আমাদের এখানে খুব শক্তিশালী একটা ইনফেকশন কন্ট্রোল কমিটি থাকেন, যারা আসলে আমাদের তৃতীয় নয়ন বলে না, মানে থার্ড আই, তারা আসলে আমাদেরকে খুব কন্টিনিউয়াস অবজারভেশনে রাখেন এবং আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ইনফেকশন প্রিভেনশনের যে মেজার, এটা আমরা মোটামুটি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড যেটা থাকে সেটাকে আমরা মেনটেন করার চেষ্টা লাস্ট প্রশ্ন আপনাকে করব যে এই এত কিছু করার পরে এটার খরচটা কি আসলে মানুষের সাধ্যের বাইরে চলে যায় কিনা, বা এটি আপনারা কতটুকু মানে একটু মানুষের নাগালের মধ্যে বা বাংলাদেশের স্ট্যান্ডার্ডে রাখার চেষ্টা করেন? আমরা যদি আমাদের পেশেন্টদের যে খরচটা আসে, বেশিরভাগ খরচই ওষুধে যায় এবং কিছু কিছু ক্ষেত্রে ইনভেস্টিগেশনে যায়। আমি বলবো বাংলাদেশের স্ট্যান্ডার্ডে আমাদের খরচটা খুবই যুক্তিসঙ্গত। আমাদের খরচটা খুব বেশি না, তবে যুক্তিসঙ্গত। এখন যেটা হচ্ছে কি, যে ধরুন এই মানের সেবা কিন্তু দেশের বাইরে নিতে গেলে আকাশ পাতাল অনেক মানে খরচ চলে আসে। তবে বাংলাদেশের স্ট্যান্ডার্ডে খরচ কমাতে গেলে তখন আমাদের পলিসিগতভাবে আসতে হবে যে এই রোগীদের জন্য আমরা ইন্স্যুরেন্স বা অন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। কিন্তু এ পর্যন্ত আমাদের এখন যে খরচগুলো আমাদের হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডে অন্যান্য অনেক সমমানের হাসপাতাল থেকে আমাদের হাসপাতালের খরচ অনেক কম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং আবারও অভিনন্দন জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। জি, ধন্যবাদ। দীর্ঘমেয়াদী রোগীরা যেহেতু দীর্ঘদিন ধরে নানা ধরনের জটিলতায় থাকেন, তাদের ওষুধ খাওয়া, তাদের চলাফেরা সব কিছুই একটু নিয়ম মাফিক চলতে হয়। রমজানে সে কিছুটা ব্যত্যয় ঘটিয়ে দেয়। সেক্ষেত্রে তিনি এই পুরো মাস কিভাবে চলবেন, কি খাবেন, ওষুধের অ্যাডজাস্টমেন্ট সব কিছু একজন চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে রাখলেই ভালো, এবং আরও ভালো হয় তিনি যদি পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিয়ে তার অবস্থাটুকু আসলে জেনে নেন। তো আমরা প্রত্যাশা করি আপনারা এটি করবেন, সুস্থ থাকবেন এবং রোজাও রাখবেন। তো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।